গুড মর্নিং এভরিবডি। আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছো, সুস্থ রয়েছো, বাড়িতেই আছো। তোমাদের ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসগুলো চালু হয়েছে, চলছে। এর আগের দিন তোমাদের ক্লাস এইটের সাবজেক্ট লাইফ সায়েন্সের যে টপিকটা আলোচনা করেছিলাম, সেটা মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন যে চ্যাপ্টারটা রয়েছে, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন যে চ্যাপ্টারটা রয়েছে সেটা শুরু করেছিলাম। আজকে ঠিক তার পরবর্তী অংশটুকুই আলোচনা করব, যেখানে আজকের মূল টপিক হবে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, যেটাকে বাংলায় বলা হয় কৃষি কাজ। কি বলা হয়? কৃষি কাজ। বাংলায় বলা হচ্ছে কৃষি কাজ। এই কৃষিকাজ সম্পর্কে আমাদের আজকে বেশ কিছু কথা জানতে হবে, যে কৃষিকাজটা কি, বা এই এগ্রিকালচারাল প্র্যাকটিসেস সেই জিনিসটা কি। এই এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা কৃষিকাজটা হলো একটা মানুষ বা একটা কৃষক বা একটা চাষি কোনো ফসল উৎপাদনের জন্য, কোনো শাকসবজি চাষের জন্য, কোনো ফসল ফলানোর জন্য, সেই ফসলের বীজ বপন থেকে শুরু করে, সেই ফসলের মাটি কর্ষক থেকে শুরু করে সেই ফসল তোলা অবধি এর মধ্যে যে যে কাজগুলো একজন কৃষককে করতে হয়, সেই সমস্ত কাজগুলোকে একসঙ্গে বলা হয় কৃষি কাজ বা এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। তাহলে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অর্থাৎ কৃষিকাজ হলো একজন কৃষক কোনো ফসল উৎপাদনের জন্য যে সমস্ত কাজগুলো করে থাকেন, সেই সমস্ত কাজগুলোকে একত্রে বলা হচ্ছে কৃষি কাজ বা এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। তাহলে একজন কৃষক চাষবাসের জন্য একজন কৃষককে কোন কোন কাজগুলো করতে হয় বা কতগুলো কাজ করতে হয় সে বিষয়ে একটু আমরা জানব। যে আমরা যদি কোনো একটা জমিতে, একটা দীর্ঘ একটা মাঠে বা একটা বড় বৃহৎ একটা জমিতে, মাটির ওপরে, ভূমির ওপরে কোনো একটা ফসল চাষ করতে চাইছি, তাহলে কোনো একটা ফসল চাষ করতে চাইলে প্রথমত যে ফসলটাকে আমরা লাগাবো বা যে ফসলটাকে আমরা ফলাবো ভাবছি, সেই ফসলটা কোন ধরনের মাটিতে জন্মাবে সেই মাটিটাকে প্রথমে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে সেই মাটিটাকে ভালো করে কর্ষণ করতে হবে, ভালো করে চষে নিতে হবে, ভালো করে চাষ দিয়ে দিতে হবে। তাহলে প্রথমত একটা কৃষি কাজের অন্তর্গত একটা প্রধান কাজ হচ্ছে ফসল উৎপাদনের জন্য বা ফসলকে লাগানোর জন্য উপযুক্ত মাটি তৈরি করা, অর্থাৎ সোয়েল ম্যানেজমেন্ট করা, অর্থাৎ মাটিটাকে ভালো করে চাষের উপযোগী করে তোলা। তাহলে এটা একটা কাজ। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি যে মাটি তৈরি করা, চাষে জমির মাটি তৈরি করা। তাহলে 1 নম্বর পয়েন্ট, একটা কাজ হচ্ছে চাষের জমির মাটি তৈরি করা। এটা একটা কৃষি কাজের অন্তর্গত একটা ফার্স্ট পয়েন্ট। কি? যে চাষের জমির মাটি তৈরি করা। তাহলে এটা একটা কাজ হচ্ছে চাষের জমির মাটি তৈরি করা। এটা একটা কাজ একজন কৃষককে প্রথমত কোনো ফসলকে ফলানোর আগেই প্রথমত আগে জমিটাকে তৈরি করে নিতে হবে। 2 নম্বর কি আছে? 2 নম্বর তোমাদের বই দেখো, টেক্সট বুক, তোমাদের টেক্সট বইটা বের করো, তাহলে আশা করছি বুঝতে পারবে। তোমাদের টেক্সট বইটাতে রয়েছে 1 নম্বরে রয়েছে চাষের জমির মাটি তৈরি করা, 2 নম্বরে রয়েছে বীজ বপন করা, অর্থাৎ বীজ রোপণ করা বা বীজ বোনা। 2 নম্বর পয়েন্ট রয়েছে বীজ বপন করা, বীজ বপন করা বা বীজ বোনা। তাহলে কোনো একটা ফসলকে ফলাতে চাইলে প্রথমত জমি তৈরি করতে হবে। জমি তৈরি করার পর সেই জমিতে ফসল ফলানোর জন্য বীজকে বপন করতে হবে, বীজটাকে বপন করতে হবে। তাহলে 2টো কাজ পেলাম। 3 নম্বর কাজ হচ্ছে সার প্রয়োগ করা। 3 নম্বর কাজ সার প্রয়োগ করা। 4 নম্বর কাজ জলসেচ। 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হচ্ছে
আগাছা দমন করা, আগাছা দমন করা। 6 নম্বর রয়েছে ক্ষতিকারক, এক কথায় এটা পয়েন্টটাকে ছোট করে বলতে পারো পেস্ট দমন করা। যে সমস্ত কীটপতঙ্গরা আমাদের ফসলের ক্ষতি করে তাদেরকে বলা হয় এক কথায় পেস্ট। তাই এক কথায় আমরা বলতে চাইলাম যে পেস্ট দমন করা অর্থাৎ ক্ষতিকারক, ফসলের ক্ষতি করে এমন কীটপতঙ্গদেরকে মেরে ফেলা বা দমন করা, এটা একটা কৃষিকাজের অন্তর্গত একটা কাজ। তারপরে রয়েছে ফসল তোলা, 7 নম্বর কাজ। ফসল তোলা। 8 নম্বর কাজ সঞ্চয় করা বা ফসল সঞ্চয় করে রাখা। এই সমস্ত কাজগুলো হচ্ছে একজন কৃষককে চাষবাস করতে গেলে এই সমস্ত কাজগুলো তাদেরকে করতে হয়। যে একজন কৃষক ফসল বোনা থেকে নিয়ে ফসল তোলা অবধি যে সমস্ত কাজগুলো করছে সে সমস্ত কাজগুলোকে বলা হয় এক কথায় এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অর্থাৎ কৃষি কাজ। সে কাজগুলো হলো প্রথমত চাষের জন্য কি করতে হবে, মাটি তৈরি করতে হবে, তারপরে কি করতে হবে, বীজ বপন করতে হবে, মানে বীজ লাগাতে হবে। 3 নম্বর পয়েন্ট সার প্রয়োগ করতে হবে। বীজ বপন হয়েছে, বীজ অঙ্কুরিত হয়েছে, চারা গাছ বেরিয়েছে, চারা গাছকে বড় করার জন্য তাদেরকে সার প্রয়োগ করতে হবে। তারপরে কি করতে হবে, যখনই তুমি সার প্রয়োগ করবে তো সার প্রয়োগটা তুমি জল সেচ করার পরে করতে পারো, বা তুমি সার প্রয়োগ করে পরবর্তীতে তুমি জল সেচ করতে পারো, মানে জমিতে জল দেওয়া, মানে জমিতে জল দেওয়াটাই হচ্ছে জল সেচ করা। সে তুমি জল মেশিনের মাধ্যমে দিতে পারো, সে তুমি মোটরের মাধ্যমে দিতে পারো, সে তুমি টিউবওয়েলের মাধ্যমে দিতে পারো, সে তুমি কুয়োর মাধ্যমে দিতে পারো, সে বিভিন্ন পদ্ধতি রয়েছে, সে তুমি জল সেচ করতে পারো। 5 নম্বর কি রয়েছে, 5 নম্বর রয়েছে আগাছা দমন করা। তুমি সার প্রয়োগ করেছো, জল দিয়েছো, তো জমিতে যে ফসলটা লাগিয়েছো সেই ফসলের সঙ্গে সঙ্গে কিছু কিছু বড় জঙ্গল বা আগাছা বা ঘাস জন্মাবে, সেই সমস্ত আগাছাগুলোকে মেরে ফেলতে হবে বা নিড়ানি দিয়ে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, বা সার প্রয়োগ করে সেটাকে মেরে ফেলতে হবে। তাহলে আগাছা দমন করা এটা একটা কাজ। তারপরে এই যে 6 নম্বরে পেস্ট দমন করা। যখন ফসলটা বড় হয়ে যাবে, ফুল ফল চলে আসবে, মানে ফসলটা যখন পরিণত হয়ে যাবে, তখন বিভিন্ন প্রকারের পতঙ্গ, বিভিন্ন প্রকারের পোকা, বিভিন্ন প্রকারের মাছি সেই ফসলে গিয়ে বাসা বাঁধবে। তাই তারা আবার কি করবে, অনেক সময় ফলটাকে বা ফুলটাকে নষ্ট করে দিতে পারে, তার মানে তারা ফসলের ক্ষতি করছে। তাহলে ফসলের ক্ষতি করে এরকম কিছু কীট পতঙ্গকে বলা হয় পেস্ট। তাহলে সেই পেস্টগুলোকে মারতে হবে। তাহলে এটাও একটা কৃষিকাজের অন্তর্গত। যে তুমি জমিতে ফসল ফলিয়েছো বা তুমি বীজ বপন করেছো, চারা গাছ হয়েছে, গাছটা বড় হচ্ছে, আর গাছটাকে কাটার আগে বা ফসল তোলার আগে সেই ফলকে বা সেই ফুলকে পোকা বা মাকড়ে এসে কি করেছে, পোকা মাকড়ে এসে সেটাকে খেয়ে ফেলেছে, তাহলে তুমি তো মানে ভালো ফসল পাবে না। তাহলে তোমাকে ভালো ফসল পেতে গেলে তোমাকে সেই পেস্টগুলোকে অর্থাৎ সেই ক্ষতিকারক কীট পতঙ্গগুলোকে তোমাকে মেরে ফেলতে হবে। তাহলে এটা একটা কাজ। নেক্সট রয়েছে ফসল তোলা। যখন তুমি সবকিছু হয়ে গেছে, ফসল ম্যাচিউরড হয়ে গেছে, ফসল পেকে গেছে, ধান পেকে গেছে, তুমি ধানটাকে কেটে নিয়ে আসো, তাহলে সেটাকে ফসলটাকে তুলতে হলো। যে কোনো তুমি লঙ্কা লাগিয়েছো, লঙ্কা তুলতে হবে, তুমি আলু লাগিয়েছো, আলু তুলতে হবে, ধান গম ভুট্টা তুমি যা লাগিয়েছো, যখন ফসল পেকে যাবে বা ফসল বয়স হয়ে যাবে, ম্যাচিউর হয়ে যাবে, তখন সেই ফসলটাকে জমি থেকে তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে আসার পরে কিছু তুমি সঞ্চয় করে রাখতে পারো, কিছু তুমি টাকার জন্য, অর্থের জন্য তুমি বিক্রি করতে পারো, বা সঞ্চয় করে পরবর্তীতে তুমি বিক্রি করতে পারো। অর্থাৎ তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো, সেটাকে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে পারো, বা সেটাকে তুমি কিছুক্ষণ হয়তো সঞ্চয় করে রাখতে পারো কিছুদিন, তারপরে যখন দাম চড়া দাম হয়ে গেল, দাম একটু বিক্রি হয়ে গেল, বড় বেশি হয়ে গেল, তখন তুমি এটাকে বিক্রি করতে পারো। তো এইভাবে এই কাজগুলো হচ্ছে একজন এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, একজন কৃষকের চাষবাসের জন্য প্রয়োজনীয় কাজ। এবার আমরা ওই এক একটা কৃষিকাজকে নিয়ে আলোচনা করব। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাষের জমির মাটি তৈরি করা। চাষের জমি মাটি তৈরি করা, এটা কিভাবে চাষের জন্য মাটি তৈরি করব, বা কিভাবে ফসল ফলানোর জন্য বা বীজ বপন করার জন্য কিভাবে মাটিটাকে তৈরি করতে হবে বা বীজ বপনের জন্য উপযোগী করে তুলতে হবে, সেটা একটু আলোচনা করি। প্রথমত আমাদেরকে জানা দরকার
যে পৃথিবীতে যত ফসল রয়েছে, যত উদ্ভিদ রয়েছে, সমস্ত উদ্ভিদই মাটিতে জন্মেছে। কোনো কাঠের উপরে কিছু কিছু পচা গলিত মৃত কাঠ, সে কাঠের উপরে জন্মাতে পারে, মাটির উপর জন্মাতে পারে। এরকম কখনো হয় না যে পাথরের ওপরে গাছ জন্মেছে, পাথরের ওপরে বা ঢালাইয়ের ওপরে। হয়তো ওখানে গাছ আছে, যদি থাকে সেখানে গাছ, তাহলে বোঝাতে হবে সেখানে মাটির সংস্পর্শ আছে বা মাটি আছে। এমন কিছু কিছু পুরনো পৌর বাড়ি আছে যে বাড়ির দেওয়ালে মাটির শ্যাওলা জমে গিয়ে নতুন নতুন করে গাছ জন্মাতে পারে, ইটের ফাঁকে ফাঁকে মাটি তৈরি করে নিতে পারে। এরকম কিছু উদ্ভিদ আছে, যেমন ফার, মস, এরা মাটি তৈরি করে নিতে পারে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যত উদ্ভিদ আছে সমস্ত উদ্ভিদই বৃদ্ধি পাওয়ার জন্য বা বেড়ে ওঠার জন্য তাদের দরকার মাটি। তাহলে মাটিতে এমন কি উপাদান আছে যে উপাদানগুলোর জন্য সমস্ত প্রকারের উদ্ভিদরা মাটিতেই বসবাস করছে বা মাটিতেই জন্মাচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। মাটি এমন একটা উপাদান, এমন একটা জৈব উপাদান যেটা ভূপৃষ্ঠের চারিদিকে রয়েছে, ভূপৃষ্ঠকে কেন্দ্রে পরিধি বরাবর বিস্তৃত রয়েছে মাটি। এই মাটি একটা জৈব উপাদান যেটা প্রচুর পরিমাণে খনিজ মৌল সমৃদ্ধ হয়। বিভিন্ন ধরনের যৌগ, বিভিন্ন ধরনের মৌল, বিভিন্ন ধরনের মৃত পচা গলিত বস্তু সমন্বিত হয়, যার ফলে মাটি উর্বর প্রকৃতির হয়। এবং উর্বর প্রকৃতির হলে সেই জমিতে ফসলের পরিমাণ ভালো হবে, ফসল ঠিকঠাকভাবে বৃদ্ধি হবে। তাহলে মাটি সমস্ত প্রকারের ফসলে বেড়ে ওঠার জন্য একটা মুখ্য উপাদান হচ্ছে মাটি, যেটা প্রথমেই চাষের এগ্রিকালচার যে প্র্যাকটিসেস, যে কৃষিকাজের অন্তর্গত যে কাজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে এই মাটি তৈরি করা। তাহলে মাটিটাকে উপযোগী করে তুলতে হবে। যদি একটা মাটি খুব শক্ত থাকলে সেখানে কোনো গাছের বা কোনো বীজকে যদি গর্ত করে পুঁতে দেওয়া হয়, তাহলে সেই বীজের যে অঙ্কুর, একদম নরম নতুন যে অঙ্কুরটা বেরোবে, সেই অঙ্কুরটা সেই শক্ত মাটিকে ভেদ করে উপরে উঠে আসতে পারবে না। বা ওই বীজ থেকে যে মূল তৈরি হবে, সেই মূলটাও মাটিকে সহজে ভেদ করে মাটির গভীরে যেতে পারবে না, যার ফলে সেই উদ্ভিদটা প্রয়োজনীয় বেড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় খনিজ মৌল, প্রয়োজনীয় যে জল, সেই জলটা ওরা পাবে না। তাহলে মাটিকে তৈরি করতে হবে, মাটিকে কর্ষণ করতে হবে, মাটিকে আলগা করে নিতে হবে, মাটিকে একটু নরম করে নিতে হবে, যার ফলে কোনো মাটিতে বীজ বপন করলে সেই বীজটা সহজেই অঙ্কুরিত হয়ে মাটির ওপরে বেরিয়ে আসে এবং মূলটা তেমনই মাটির গভীরে যেতে পারে। তাছাড়াও আমরা জানি যে মাটির বিভিন্ন স্তরে বিভিন্ন প্রকারের খনিজ মৌলগুলো অবস্থান করে। যেমন মাটির ওপরের স্তরে কয়েক সেন্টিমিটার নিচে এই সমস্ত পজিশনে বিভিন্ন প্রকারের নিউট্রিয়েন্ট, বিভিন্ন প্রকারের খনিজ পুষ্টি, বিভিন্ন প্রকারের উদ্ভিজ্জ পুষ্টি উপাদান থাকে। আর মাটির গভীরে আরো বেশি থাকে, কিন্তু মাটির গভীরে মূলগুলো যেতে পারে না, যার জন্য বিভিন্ন প্রকারের যন্ত্র দিয়ে, বিভিন্ন প্রকারের মেশিন দিয়ে বা বিভিন্ন প্রকারের যান্ত্রিক উপাদান সেগুলোকে দিয়ে আমরা সেই মাটিটাকে একটু আলগা করে নিই, অর্থাৎ ওপর নিচে করে নিই। যেমন আমরা প্রত্যেকেই জানি লাঙল দিয়ে মাটিকে আমরা ওপর নিচে করি, যেমন নিড়ানি দিয়ে মাঝে মধ্যে নিড়ানি দিয়ে আমরা মাটিটাকে আলগা করি, ঘাসগুলোকে তুলে নিই, মাটিটাকে নরম করি। আবার কখনো কখনো দেখি বিভিন্ন প্রকারের জৈব সার প্রয়োগ করে দিয়ে সে মাটিটাকে উর্বর করে দিই। বা কখনো কখনো লাঙল গরু মহিষের টানা দিয়ে, গরু মহিষের যেগুলো টানে যে লাঙলগুলো, সেই লাঙলগুলো দিয়েও মাটিটাকে আমরা কর্ষক করি বা ফাটিয়ে দিই বা আলগা করে দিই। তো এতে কি হয়, যখন আলগা করে দিই তো মাটির যে কণাগুলো একে অপরের সঙ্গে, যে কণাগুলো লেগেছিল শক্তভাবে, সেই কণাগুলো একে অপরের দলা পাকিয়েছিল, সেই দলাগুলো ভেঙে যায়, যার ফলে মাটির মধ্যে বিভিন্ন প্রকারের বায়ু রন্ধ্রের সৃষ্টি হয়। বা মাটির মধ্যে মাটির কণাগুলো আলগা হয়ে যাওয়ার ফলে মাঝে মধ্যে বিভিন্ন প্রকারের ফাঁকা জায়গা থাকে, যেখানে বিভিন্ন প্রকারের বায়ু, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, বিশেষ করে নাইট্রোজেন, এই গ্যাসগুলো যায় এবং মাটির মধ্যে মাটি আলগা হয়ে যাওয়ার ফলে অক্সিজেনের চলাচলটা, বায়ুর চলাচলটা ঠিকঠাকভাবে পায়, যাতে মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রকারের প্রাণী, যেমন কেঁচো, যেমন বিভিন্ন প্রকারের অণুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস, যেমন নাইট্রোসোমেনাস, তোমরা প্রত্যেকে জানো কিছু কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যারা কৃষিকাজে অন্তর্গত, আমাদের কৃষিকাজে সহযোগিতা করে, যেমন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, যেমন অ্যাজেটোব্যাক্টর, যেমন ক্লোস্ট্রিডিয়াম, যেমন নস্টোর, যেমন অ্যানাবিনা, যেমন রাইজোবিয়াম। এগুলো বিভিন্ন প্রকারের অণুজীব, এগুলো মাটির মধ্যে
থাকে বা বিভিন্ন উদ্ভিদের মূলে থাকে, যারা মাটি আলগা হলে বায়ুর সংস্পর্শে যেতে পারে বা নাইট্রোজেন গ্যাস সংস্পর্শে যেতে পারে, যার ফলে নাইট্রোজেনকে শুষে নিয়ে নাইট্রেট এবং নাইট্রাইট যৌগ রূপে বা কখনো কখনো অ্যামোনিয়া রূপে মাটিতে মিশিয়ে দেয়, যার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটা উপাদান হচ্ছে মাটির প্রধান উপাদান। এই তিনটে উপাদান যে কোনো উপায়ে যদি মাটির মধ্যে বাড়ে তাহলে তাদের উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে মাটি আলগা হয়ে গেলে বিভিন্ন প্রকারের উপাদানগুলো সংস্পর্শে যেতে পারবে এবং মাটিটার উর্বরতা বৃদ্ধি পাবে। অর্থাৎ বিভিন্ন প্রকারের জীবও সেখানে বসবাস করতে পারবে, অক্সিজেনে সমৃদ্ধ হবে। মাটি আলগা হয়ে যাওয়ার ফলে সেখানে অক্সিজেনের পথ তৈরি হবে, জল প্রবেশ করতে পারবে, যার ফলে বিভিন্ন প্রকারের অণুজীব, বিভিন্ন প্রকারের জীব, যেমন কেঁচো একটা অন্যতম জীব, যারা মাটিতে বেঁচে থাকতে পারবে অর্থাৎ বসবাস করতে পারবে। এবং এই কেঁচো এবং বিভিন্ন প্রকারের অণুজীব যারা কি করে, মাটিকে আলগা করে, মাটিকে নরম করে এবং মাটিকে আরো উপকারী এক ধরনের যৌগে রূপান্তরিত করে, যার নাম হচ্ছে হিউমাস। হিউমাস এক প্রকারের বিশেষ উপাদান, যে উপাদানটা উর্বর মাটি থেকে রূপান্তরিত হয়, কেঁচো দ্বারা সাধারণত রূপান্তরিত হয়। এই জন্য কেঁচো কি করে, মাটিতে হিউমাস তৈরি করে দিয়ে মাটির উর্বরতাকে বৃদ্ধি করে। এতে মাটির উর্বরতা যেমন বৃদ্ধি পায়, তেমনি মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়ার জন্য বিভিন্ন প্রকারের যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো বৃদ্ধি পায়। তাহলে ফসল বৃদ্ধি পেলে, মাটির উর্বরতা বৃদ্ধি পেলে চাষি অর্থাৎ কৃষকরা উপকৃত হবে, কৃষকরা লাভবান হবে, কৃষকরা অল্পতেই বেশি মুনাফা পাবে, সার প্রয়োগ করতে হবে না, ফসলের বৃদ্ধি অটোমেটিক ভালো হয়ে যাবে বা ফসলের ফলনটা ঠিকঠাক ভালোভাবে হবে। এই জন্য কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু বা চাষির বন্ধু। তাহলে কেন বলা হলো আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদেরকে কোশ্চেন লিখিয়ে দেবো, কোশ্চেন বলে দেবো এবং সেগুলো তোমরা লিখবে। কোশ্চেন আমি বোর্ডে অনেক সময় লেখা বুঝতে পারছো না, যার জন্য আমরা একটু কোশ্চেনগুলোকে একটু চেঞ্জ করে দিয়ে একটা খাতায় কোশ্চেনগুলো লিখে নিয়েছি। লিখে তার ছবি তুলে তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো। তোমরা সেখান থেকে কোশ্চেনগুলো পরপর লিখে নেবে, তোমাদের সুবিধা হবে। অর্থাৎ ভিডিও শেষে, ক্লাসের শেষে আমি স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা এখান থেকেও টুকতে পারো বা গ্রুপে এক্সট্রা করে পাঠিয়ে দিব। যদি কারো অসুবিধা হয় তাহলে গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকেও টুকতে পারো। তবে কোশ্চেনগুলো টুকে তার অ্যান্সার করে দিতে হবে এবং অ্যান্সারগুলো, হোমওয়ার্কগুলো ঠিক এরপরে নেক্সট যেদিন ক্লাস হবে সেই ক্লাসের আগে, অর্থাৎ পরবর্তী শুক্রবারে যখন ক্লাস শুরু হবে, ক্লাসে শুরু হওয়ার 10 মিনিট আগে তোমরা আমাকে সময় হোমওয়ার্কগুলো পাঠাবে। ক্লাস শুরু করবে তখন পাঠাবে। তাহলে কি হবে, সেই সময়টুকুতে আমি তোমাদেরকে বসে খাতাগুলো বা হোমওয়ার্কগুলো দেখে দেবো। এবার বিভিন্ন জন বিভিন্ন সময় পাঠাচ্ছ, কখনো রাস্তায় থাকছি, কখনো বাইরে থাকছি, কখনো হয়তো পড়াচ্ছি, বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে হয়, যার জন্য হয়তো সঙ্গে সঙ্গে দেখা হয় না আর পরেও দেখা হয় না। তো প্রত্যেকেই বলছি তোমরা হোমওয়ার্কগুলো পাঠাবে, অবশ্যই ক্লাসের 10 মিনিট আগেই পাঠাবে। আগের হোমওয়ার্কটা পরের দিন ক্লাসের 10 মিনিট আগেই পাঠাবে, যাতে আমি ক্লাসগুলো, হোমওয়ার্কগুলো ভালো করে দেখে দিয়ে তোমাদেরকে আমি কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলো একটু ধরে দিতে পারি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে একটা কোশ্চেন যে কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু বা চাষির বন্ধু, সেটা কেন বলা হয় সেটা আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে এই কেঁচো কি করে, মাটিতে বিভিন্ন প্রকারের জৈব উপাদানগুলো বৃদ্ধি করে, বিভিন্ন প্রকার মৃত পচা গলিত বস্তুগুলোকে পচিয়ে দিয়ে আরো সার হিসাবে মাটিতে মিশিয়ে দেয়। এই মৌলগুলো এবং এই যৌগগুলো মাটির উর্বরতাকে বৃদ্ধি করে এবং ফসলের বৃদ্ধিতে সাহায্য করে। যে উপাদানগুলো যদি মাটিতে না থাকে তাহলে মাটির উর্বরতা বাড়বে না এবং ফসলের বৃদ্ধিও হবে না। এমন কিছু কিছু মৌলিক উপাদান আছে যারা মাটিতে থাকে, মাটিতে মিশে থাকে এবং মাটির উর্বরতাকে বৃদ্ধি করে এবং ফসলেরও বৃদ্ধি করতে সাহায্য করে, যাদের ছাড়া ফসলের বৃদ্ধি কি হবে, ব্যাহত হবে, অর্থাৎ বৃদ্ধি হবে না। সেই সমস্ত উপাদানগুলোকে বলা হয় উদ্ভিদের পুষ্টি উপাদান। উদ্ভিদের পুষ্টি উপাদান, যাকে বলা হয় ইংলিশে নিউট্রিয়েন্ট। কি বলা হয় এটাকে? নিউট্রিয়েন্ট। দেখো প্রত্যেকেই লিখবে কোশ্চেনটা। নিউট্রিয়েন্ট বলা হয়, কি বলা হয়? নিউট্রিয়েন্ট বা সাধারণত উদ্ভিদের পুষ্টি উপাদান। নিউট্রিয়েন্ট লিখে নাও। নিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্ট কথা হচ্ছে এরকম, নিউট্রিয়েন্ট উদ্ভিদের পুষ্টি উপাদান। এটা একটা কোশ্চেন যে নিউট্রিয়েন্ট বা উদ্ভিদের পুষ্টি উপাদান। তাহলে এই সমস্ত উপাদানগুলো বৃদ্ধি পাবে তখনই যখন আমরা মাটিকে কর্ষণ করব বা মাটিকে আমরা লাঙল দিয়ে একটু চষে নেব, মাটিকে আমরা একটু চাষ করে দেব, একটু ওলটপালট করে দেব, একটু চেঞ্জ করে দেব। এতে মাটিতে যেমন অণুজীবের সংখ্যা বাড়বে, মাটিতে তেমন আলগা হবে, তেমন মাটিতে খুব সহজেই মাটি ভেদ করে অঙ্কুর বেরিয়ে আসতে পারবে, তেমন মূল খুব সহজেই মাটির ভিতরে প্রবেশ করতে পারবে।
বৃষ্টির জলও খুব সহজেই মাটির ভিতরে প্রবেশ করতে পারবে এবং বিভিন্ন ধরনের খনিজ মৌলগুলো বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদানগুলো পরিমাণ বৃদ্ধি পাবে। এবার মাটিকে আমরা কিভাবে ওপর নিচে করব তার কিছু যন্ত্রপাতি দরকার। মাটিকে আমরা হাত দিয়ে তো আর সম্ভব নয় যে মাটিকে ধরে উল্টে দিলাম, বা নখ দিয়ে বা আঙুল দিয়ে গর্ত করে, এটা সম্ভব নয় মানুষের পক্ষে। তো বিঘার প্রতি যে জমি, এত বিঘাকে মানুষ হাত দিয়ে মাটিকে আলগা করতে পারা এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তার জন্য মানুষ কি করেছে, তাদের পরিশ্রমকে বাঁচানোর জন্য বা কোদাল দিয়েও করা সম্ভব নয় বা নিড়ানি দিয়েও সম্ভব নয়, যার জন্য বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি আবিষ্কার করেছে। এরকম কয়েকটা যন্ত্রপাতি হচ্ছে, একটা লাঙল, একটা হচ্ছে নিড়ানি, একটা হচ্ছে পাওয়ার টিলার বা কর্ষক। এই কর্ষকগুলো বিভিন্ন প্রকারের হয়। তো এরকম কিছু কিছু যন্ত্রপাতি রয়েছে, যেমন যারা মাটি কর্ষণে বা মৃত্তিকা কর্ষণে সাধারণত সাহায্য করে, এরকম কয়েকটি যন্ত্রপাতি। এই যন্ত্রপাতিগুলোকে বলা হয় কর্ষণের যন্ত্রপাতি বা কর্ষক যন্ত্র। এরকম কিছু যন্ত্র রয়েছে, যেমন একটা হচ্ছে লাঙল, যেটাকে বলা হয় পলো, ইংলিশে বলা হয় পলো। আরেকটা রয়েছে যাকে বলা হয় নিড়ানি। কি বলা হয়? নিড়ানি, যাকে ইংলিশে বলা হয় হো। কি বলা হয় ইংলিশে? হো। আরেকটা রয়েছে যেমন কাল্টিভেটর বা কর্ষক যন্ত্র, বা আমরা তোমাদের বই কি লেখা আছে দেখো, তোমাদের বই লেখা আছে কর্ষক। কি লেখা আছে তোমাদের বই? লেখা আছে কর্ষক অর্থাৎ কাল্টিভেটর। কর্ষক, ইংলিশে বলা হয় এটাকে কাল্টিভেটর। কি বলা হয়? কাল্টিভেটর। আর একে বলা হয় পলো। লাঙলকে বলা হয় PLOUGH, পলো। পলো মানে হচ্ছে লাঙল, হো মানে হচ্ছে নিড়ানি, আর কাল্টিভেটর মানে হচ্ছে কর্ষক। এরকম কাল্টিভেটর, আধুনিক অনেক কাল্টিভেটর বেরিয়েছে। যেমন কাল্টিভেটর বা কর্ষক হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ট্রাক্টর, যার সাহায্যে মাটিকে আমরা ওপর নিচে করি। আরো একটা যন্ত্র হচ্ছে যার নাম পাওয়ার টিলার। পাওয়ার টিলার মানে এটা ছোট ছোট ট্র্যাক্টর। পাওয়ার টিলারটা এমন কিছু নাই, ওই মানুষে দেখবে অনেকেই ওই এভাবে ধরে ঠেলে এবং নিচে অনেকগুলো কর্ষণ থাকে, যার সাহায্যে মাটিটাকে আলগা হয়। ছোট ছোট বাগানগুলোতে বা ছোট ছোট ট্র্যাক্টর গুলো থাকে, যেগুলোকে বলা হয় পাওয়ার টিলার। তোমরা ওই যদি বুঝতে না পারো পাওয়ার টিলারটা কি, তোমাদের বইয়ের ছবিটা আছে বা আমি ছবি দিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পারো, বা তোমরা নেটে গিয়ে বা গুগলে গিয়ে একটু পাওয়ার টিলার লিখলে বিভিন্ন প্রকারের পাওয়ার টিলার যন্ত্র তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে যে পাওয়ার টিলারটা কি। আমরা দেখেছি সচরাচর ছোট ট্র্যাক্টর গুলো, যেগুলো হয়তো লিচুর বাগানে বা আমের বাগানে, যে সমস্ত বাগান জাতীয় যে ফসল জমিগুলো রয়েছে, হয়তো কোনো লিচুর বাগানে হয়তো কোনো কিছু চাষ করব, তার জন্য ভালো করে চেষে নিতে হবে বা ভালো করে চষে নিতে হবে, মাটিটাকে আলগা করে নিতে হবে। তো লিচু গাছের নিচেও তো ঢোকানোর মানে বড় বড় ট্র্যাক্টর গুলো লিচুর গাছের নিচে ঢোকানো সম্ভব নয়, ওই জন্য ছোট ছোট ট্র্যাক্টর পাওয়ার টিলার দিয়ে লিচুর বাগানে আমরা চাষ করে দিই বা লাঙল দিই। বাসা বাড়ে এবং তারা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং লিচুও ভালো হয়, লিচুর গাছেরও উপকার হয় এবং আমাদেরও আর্থিকভাবে উপকার হয়। তো এগুলো হচ্ছে পাওয়ার টিলার, এগুলো একটা যন্ত্র। তো লাঙল কি? লাঙল হচ্ছে একটা কাঠের যন্ত্র। কাঠের যন্ত্র থাকে লাঙল। যেমন একটা আমরা আগে দেখেছি গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রকারে এখনো রয়েছে যে একটা কাঠ দিয়ে তৈরি, কাঠের একটা তৈরি এরকম লাঙল থাকে। এইভাবে ছবিটা আমরা এখানে একটা চেষ্টা করছি, এরকম ভাবে থাকে, এরকম একটা অংশ থাকে হাতল দিয়ে, এটাকে কৃষকরা ধরে থাকে হাল, এই জন্য বলে হাতল। এটা দিয়ে দিক নির্ণয় করে, যেদিকে ডান দিকে নিয়ে যেতে চাইলে ডান দিকে ব্যাকা করবে, বাম দিকে ব্যাকা করবে, বাম দিকে নিয়ে যেতে চাইলে ডান দিকে ব্যাকা করবে, এইভাবে এটাকে নিয়ে যায়, দিক নির্ণয় করে, এটাকে বলে হাতল। আর এইখানে একটা লোহার পাত লাগানো থাকে, যেটাকে বলা হয় ফলক। কি বলা হয়? ফলক বলা হয়। ফলক, যেটার সাহায্যে মাটিকে গর্ত করে বা মাটিকে ফাটিয়ে মাটিকে আলগা করে দিয়ে বা উল্টে দিতে পারে, উলট পালট করে দিতে পারে, এরকম অংশটাকে বলা হয় ফলক। তাহলে এটাকে বলা হয় হাতল আর এটাকে বলা হয় ফলক। আর এটা এই অংশটা বাঁশের অংশ, যেটা গরুর সঙ্গে বা মহিষের সঙ্গে বাঁধা থাকে, মহিষের মাথার সঙ্গে বা ওর ঘাড়ের সঙ্গে একটা বাঁশ দিয়ে সে বাঁশে বাঁধা থাকে যাতে ওরা টানে। তাহলে এই হচ্ছে একটা লাঙল, মানুষের তৈরি লাঙল। এটা সাধারণত কখনো কখনো লোহা দিয়েও বানাই, কখনো কখনো কাঠ বাঁশ দিয়েও বানাই, তবে ফলকটা অবশ্যই লোহার, যেটা মাটিকে গর্ত করে দিতে সাহায্য করে। আরো একটা রয়েছে যেমন নিড়ানি। নিড়ানি হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন প্রকারের গ্রাম্য ভাষায় বিভিন্ন জন বিভিন্ন রকম বলি। এই নিড়ানি দিয়ে আমরা জমিতে ঘাসগুলোকে ধরে নিই, ঘাসগুলোকে তুলে দিই বা মাটিটা একটু আলগা করে দিই, এটা হচ্ছে নিড়ানি। তারপর রয়েছে কাল্টিভেটর বা কর্ষক।
মানে ট্র্যাক্টর বা পাওয়ার টিলার। ট্র্যাক্টর তো আমরা জানি যে ড্রাইভার ড্রাইভ করে, সাধারণত ডিজেল বা পেট্রোল, ডিজেল দিয়ে সাধারণত চালিত হয় এটা বা চলে, এই কয়েকটা যন্ত্র ট্র্যাক্টর, যেটা কয়েক সময়ে কয়েক মিনিটের মধ্যেই বা কয়েক ঘন্টায় অনেকটা জমি চাষ করতে পারে। মানুষের ব্যয় পরিশ্রমকে বাঁচানোর জন্য, সময়কে বাঁচানোর জন্য এরকম বিজ্ঞান আবিষ্কার করেছে যে এরকম কিছু কর্ষক অর্থাৎ কাল্টিভেটর। তারপরে বড় বড় জমিকে চাষের জন্য, ফাঁকা ফাঁকা জমি, বড় বড় জমিকে চাষ করার জন্য ট্র্যাক্টর ব্যবহার করা হচ্ছে। আর পাওয়ার টিলার সাধারণত ছোট জমি, বাগান জাতীয়, ফুলের বাগান বা লিচুর বাগান বা আদার্স যেগুলোতে গাছ থাকবে নিচু নিচু হয়ে, বা হয়তো বড় বড় গাছের নিচে চাষ করতে হবে এরকম কিছু জায়গা, অর্থাৎ ছোট বাগানগুলোকে চাষ করা হয় সাধারণত এই পাওয়ার টিলার দিয়ে। তো এই হয়ে গেল আমাদের আজকের টপিক, মাটি, চাষের জমির মাটি তৈরি করা। আমরা নেক্সট দিন আলোচনা করব কিভাবে বীজ বপন করতে হবে, তারপর দিন আলোচনা করব কিভাবে সার প্রয়োগ করতে হবে, মানে তারপর দিন মানে নেক্সট দিনই আমরা 2-3 থেকে একসঙ্গে আলোচনা করার চেষ্টা করব যে বীজ বপন করা এবং চাষ, সার প্রয়োগ করা অর্থাৎ জলসেচ করা, এগুলো আমরা পরপর যতগুলো সম্ভব নেক্সট দিন ক্লাসে আমরা একটু টেনে দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে করতে দেওয়া হবে সে সমস্ত কোশ্চেনগুলো আমরা একটু আলোচনা করি। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে আমরা লিখতে দেবো। এই কোশ্চেনগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো, স্ক্রিনে ফটো আকারে দিয়ে রাখবো। তোমরা ভিডিওটাকে পজ করে ভিডিওটাকে থামিয়ে দিয়ে তোমরা সেখানে ঢুকতে পারবে। দেখো আমি কোশ্চেনগুলো দিয়েছি। প্রথম হচ্ছে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বলতে কি বোঝো, অর্থাৎ কৃষিকাজ বলতে কি বোঝো, এটা একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাজগুলি ধাপে ধাপে লেখো, অর্থাৎ যে ধাপগুলো লিখেছিলাম 8টা ধাপ, সেই 8টা ধাপ লিখতে হবে। নেক্সট হচ্ছে জমি চষা কাকে বলে সেটা। তাছাড়া জমি চাষের উপকারিতা কি, কি উপকার পাই জমি আমরা চাষ করব, কেন জমি চাষ করব, তার উপকারিতা কি সেটা। কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন, হিউমাস কাকে বলে, ভূমি কর্ষণের যন্ত্রপাতিগুলির নাম কি, নিড়ানি বা হো কি কাজে ব্যবহৃত হয়, পাওয়ার টিলার কোন ধরনের জমি কর্ষণের জন্য ব্যবহার করা হয়, সাধারণত ছোট ছোট বাগান বা ছোট ছোট জমি চাষের জন্য, ফুলের বাগান, লিচুর বাগান, আম বাগান, এই সমস্ত জমিকে চাষ করার জন্য পাওয়ার টিলার ব্যবহার করা হয়। তারপরে রয়েছে নিউট্রিয়েন্ট বা উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে কি বোঝো। এই কোশ্চেনগুলো আমি দিয়েছি। এই কোশ্চেনগুলো ফটো আকারে তোমাদের স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা ভিডিওটাকে পজ করে দেখবে এবং তারপরে ভিডিওটাকে আরো কন্টিনিউ করবে। তার কারণ হচ্ছে সেখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি ছবি আকারে স্ক্রিনে দিয়ে রাখবো। যাদের বাড়িতে হয়তো অনেকে বই নিয়ে যায়নি, যাদের হয়তো বাড়ি থেকে পড়তে একটু অসুবিধা হচ্ছে, তাদের সাথে আমি অ্যান্সারগুলোকেও আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। তোমরা প্রত্যেকে নিজের মতো করে অ্যান্সার তৈরি করবে এবং আমি যেগুলো দিয়ে রাখবো সেখান থেকেও লিখতে পারো, সেখান থেকেও পড়তে পারো এবং কেউ যদি আরো ভালো করে বানাতে পারো তাহলে তার এক্সট্রা তার মানে ট্যালেন্ট সে দেখাতে পারো। হ্যাঁ, সে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, অসুবিধা নেই। এবং অবশ্যই হোমওয়ার্ক পাঠানোর সময় নিজের নাম, রোল নাম্বার এবং ক্লাস উল্লেখ করবে। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো। তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। ঠিক আছে, এবং কোশ্চেনগুলো অবশ্যই একটু লিখে নাও। personal dream. Everything you know is in your mind. ঠিক আছে, থ্যাংক ইউ।